21 জুন 2026 তাইচুংয়ের আকাশে গর্জে উঠল রকেট। তাইওয়ানের সেনাবাহিনী তাদের নতুন আমেরিকান হিমার্স রকেট সিস্টেম দিয়ে তাইওয়ান প্রণালীতে গুলি ছুড়ল। রয়টার্স জানাচ্ছে এই অস্ত্রটাই ইউক্রেন ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে। ঠিক একই দিনে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 5 দিনের তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি মহড়া। আর সেই একই দিনে আকাশে দেখা গেল 21টা চীনা সামরিক বিমান, যার মধ্যে ছিল J-16 যুদ্ধ বিমান, আগাম সতর্কবার্তা বিমান আর জ্বালানি সরবরাহকারী বিমান। একটা দ্বীপ, জনসংখ্যা মাত্র 2,30,00,000, আয়তনে বাংলাদেশের চেয়ে ছোট। কিন্তু এই ছোট্ট দ্বীপের একটা মাত্র কারখানা বন্ধ হয়ে গেলে থেমে যাবে পৃথিবীর প্রতিটা স্মার্টফোন, প্রতিটা গাড়ি, এমনকি পেন্টাগনের যুদ্ধ বিমানও। আজকের ভিডিওতে আমরা দেখব তাইওয়ানের সেই লুকানো শক্তি, যা শুধু অস্ত্র দিয়ে নয়, একটা মাইক্রোস্কোপিক চিপ দিয়ে গোটা বিশ্বকে জিম্মি করে রেখেছে। প্রথমে বুঝে নেওয়া যাক তাইওয়ানের সবচেয়ে বড় শক্তিটা আসলে কি। এটা কোনো ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়, এটা একটা চিপ, মাত্র কয়েক মিলিমিটার আকারের একটা সেমিকন্ডাক্টর। ধরুন আপনার শরীরে একটা মস্তিষ্ক আছে, যা ছাড়া শরীরের কোনো অঙ্গ কাজ করতে পারে না। বিশ্বের প্রযুক্তি জগতের জন্য তাইওয়ান ঠিক সেই মস্তিষ্কের ভূমিকায়। ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, তাইওয়ান বিশ্বের 60% সেমিকন্ডাক্টর আর সবচেয়ে আধুনিক চিপের 90% তৈরি করে। আর এই পুরো শিল্পের কেন্দ্রে আছে একটা কোম্পানি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সংক্ষেপে TSMC। স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রনিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে কোয়ান্টাম কম্পিউটিং, সব কিছুর প্রাণ ভোমরা এই একটা কোম্পানির হাতে। আর এখান থেকেই এসেছে সিলিকন শিল্ড বা সিলিকনের ঢাল নামের তত্ত্বটা। তাইওয়ানের প্রযুক্তিগত দক্ষতা এতটাই অপরিহার্য যে চীন আক্রমণ করলে নিজেদের সেমিকন্ডাক্টর সরবরাহ বিপর্যস্ত হয়ে যাবে। CIIS এর বিশ্লেষণ আরও একটি চমকপ্রদ তথ্য দিচ্ছে, মার্কিন বিমান বাহিনীর 90% নির্ভুল নির্দেশিত অস্ত্র TSMC এই চিপের উপর নির্ভরশীল। যুদ্ধজাহাজ, স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই এই একটা দ্বীপের প্রযুক্তির উপর দাঁড়িয়ে। কিন্তু এই সিলিকন ঢাল কি চিরকাল রক্ষা দিবে? ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসির বিশ্লেষণে একটা সতর্কবার্তা আছে। চীন নিজেদের দেশীয় চিপ উৎপাদন বাড়াচ্ছে, তাইওয়ানের উপর নির্ভরতা কমাচ্ছে। আবার আমেরিকাও তাইওয়ানকে চাপ দিচ্ছে নিজেদের দেশে কারখানা বানাতে। এই দুই দিক থেকে চাপের ফলে তাইওয়ানের সেই অপরিহার্যতা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। TSMC ইতিমধ্যে জাপানে কারখানা বানিয়েছে, জার্মান ড্রেসডেনে $10 বিলিয়ন বিনিয়োগ করেছে, আর আমেরিকার অ্যারিজোনায় $100 বিলিয়ন সম্প্রসারণ চলছে। তবে সবচেয়ে আধুনিক প্রযুক্তি এখনও তাইওয়ানেই রাখা হচ্ছে, কারণ এটাই তাদের শেষ আশ্রয়। কিন্তু প্রশ্ন হলো, সিলিকন ঢাল যদি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, তাহলে তাইওয়ান কিভাবে নিজেকে রক্ষা করবে? এখানেই আসে তাইওয়ানের দ্বিতীয় লুকোনো শক্তি। ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসির বিশ্লেষণ একটা নতুন কৌশলের কথা বলেছে, ডিটারেন্স থ্রো প্রোট্রাকশন বা দীর্ঘস্থায়ী প্রতিরোধের মাধ্যমে প্রতিহত করা। এটাকে বলা হচ্ছে সজারু কৌশল। ধরুন একটা সজারু ছোট্ট প্রাণী, কিন্তু গায়ে এত কাটা যে বড় শিকারীও আক্রমণ করতে দুইবার ভাবে। তাইওয়ান ঠিক এই কৌশল বেছে নিয়েছে। এই কৌশলের কেন্দ্রে আছে দেশীয় সাবমেরিন প্রকল্প। আর্মি রিকগনিশনের বিশ্লেষণ জানাচ্ছে, তাইওয়ানের প্রথম নিজস্ব তৈরি সাবমেরিন হাইকুন ইতিমধ্যে সমুদ্র পরীক্ষায় উতরে গেছে। 1945 ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, এই সাবমেরিনে আছে একটা বিশেষ এক্স আকৃতির স্টার্ন রাডার, যা অগভীর সমুদ্রে জটিল ভূ প্রকৃতিতে চলাচল করতে সাহায্য করে। আর আছে অত্যাধুনিক প্যাসিভ সোনার সিস্টেম, যা সংকেত না পাঠিয়ে দূর থেকে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে। চীনের নৌবাহিনী আকারে অনেক বড় হলেও এই ধরনের সাবমেরিন তাইওয়ানকে একটা অসম সুবিধা দেয়। দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকা, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা, আর প্রয়োজনে আকস্মিক আক্রমণে নৌবহরকে বিপর্যস্ত করে দেওয়া।
এখন ফিরে আসা যাক আজকের সেই 5 দিনের মহড়ায়। রয়টার্সের প্রতিবেদন জানাচ্ছে এই মহড়া তাইওয়ানের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ। প্রথাগত সাজানো অনুষ্ঠানের বদলে এখন বাস্তব যুদ্ধের মতো প্রশিক্ষণে মনোযোগ দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য হল প্রতিটি স্তরের ইউনিটকে যুদ্ধক্ষেত্রের পরিবেশের সাথে পরিচিত করিয়ে দেওয়া। এতে ব্যবহার করা হবে আসল সেনা, আসল ভূখণ্ড, প্রকৃত সময়ে প্রকৃত সরঞ্জাম দিয়ে। তাইওয়ানের সামরিক বাহিনী এখন এমন একটা পরিস্থিতির উপর ভিত্তি করে মহড়া সাজাচ্ছে যেখানে চীন তাদের নিয়মিত মহড়াকে হঠাৎ আসল আক্রমণে রূপান্তরিত করে। এই বিশেষ ধরনের চিন্তা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটাই হতে পারে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি, যেখানে শত্রু কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ শুরু করবে। তাইওয়ানের প্রধান বার্ষিক হান কুয়াং যুদ্ধ মহড়া আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, যেটা আরও বড় পরিসরে হবে। কিন্তু এই মহড়া কোনো শূন্য স্থানে হচ্ছে না। রয়টার্স জানাচ্ছে একই দিনে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীন আরেকবার বিপুল সংখ্যক সামরিক বিমান পাঠিয়েছে তাইওয়ানের আশেপাশের আকাশে। মোট 21টা বিমান, যার মধ্যে ছিল J-16 যুদ্ধ বিমান, KJ-500 আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান, আর Y-20 জ্বালানি সরবরাহকারী বিমান। এর মধ্যে 19টা বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিম আকাশসীমা পেরিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দূরপাল্লার প্রশিক্ষণ চালিয়েছে। তাইওয়ান নিজেদের বাহিনী পাঠিয়ে যথাযথভাবে জবাব দিতে এটাই তাদের নিয়মিত প্রতিক্রিয়ার ভাষা। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, যদিও তাইপের সরকার এই দাবি মানে না। চীনের সশস্ত্র বাহিনী নিয়মিতভাবে দ্বীপের চারপাশে আকাশ ও সমুদ্রে এই ধরনের তৎপরতা চালায়, তাইওয়ানকে চীনের সার্বভৌম মেনে নিতে চাপ দেওয়ার একটা কৌশল হিসেবে। কিন্তু তাইওয়ানের এই প্রতিরক্ষা প্রস্তুতির পথে একটা বড় বাধা আছে, নিজস্ব রাজনীতি। একটা বিনিয়োগ বিশ্লেষণ প্রতিবেদনে জানাচ্ছে তাইওয়ানের পার্লামেন্ট রাজনৈতিক অচলাবস্থা দেশীয় সাবমেরিন প্রকল্প আর ড্রোন শিল্প পার্কের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিকে স্থবির করে দিচ্ছে। প্রায় 49% ভোটার সামরিক বাজেট বাড়ানোর পক্ষে থাকলেও পার্লামেন্ট বিরোধী দলের বাধার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আটকে আছে। আমেরিকার প্রশাসন এই বিষয়ে তীব্র সমালোচনা করেছে, তাইওয়ানকে অসম যুদ্ধ ক্ষমতায় আরও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ তাইওয়ানের সবচেয়ে বড় ঝুঁকি শুধু চীনের সামরিক চাপ নয়, নিজস্ব রাজনৈতিক বিভাজনও। তাহলে তাইওয়ানের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? 1945 ম্যাগাজিনের বিশ্লেষণে একটা স্পষ্ট সময়সীমার কথা বলা হয়েছে। বিশ্লেষকরা 2027 সালকে চীনের সম্ভাব্য আক্রমণের একটা জানালা হিসেবে দেখছেন। এই সময়সীমার মধ্যে তাইওয়ানকে তার প্রতিরক্ষা প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। সিলিকন ঢাল ধীরে ধীরে দুর্বল হচ্ছে, হাইকুন সাবমেরিন এখনও পূর্ণাঙ্গ বহরে পরিণত হয়নি, রাজনৈতিক বিভাজন প্রতিরক্ষা বাজেট আটকে রেখেছে, আর প্রতিদিন আকাশে বাড়ছে চীনা সামরিক তৎপরতা। কিন্তু একই সাথে তাইওয়ান তার যুদ্ধ মহড়াকে আরও বাস্তবমুখী করছে, হিম আর্স এর মতো আধুনিক অস্ত্র মোতায়েন করে আর নিজস্ব সাবমেরিন প্রযুক্তি গড়ে তোলার মাধ্যমে। প্রশ্ন হলো, একটা ছোট্ট দ্বীপ যার হাতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, কিন্তু যার প্রতিরক্ষা এখনও অসম্পূর্ণ, সেই দ্বীপ কি 2027 সালের আগেই নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে পারবে? আর যদি সংঘাত সত্যিই বাধে, তাহলে শুধু তাইওয়ান নয়, প্রতিটা স্মার্টফোন, প্রতিটা যুদ্ধ বিমান, প্রতিটা ডেটা সেন্টার, গোটা বিশ্ব কি প্রস্তুত সেই ধাক্কা সামলাতে?